ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর সায়েন্স থেকে একটি টপিক, যেটি হলো ভিটামিন, তাদের উৎস, তাদের বিভিন্ন ধরনের টাইপস অফ ভিটামিনের প্রকারভেদ, তাদের উৎস এবং কাজ, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি, আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর সায়েন্সের একটি টপিক, সেটি হলো টাইপস অফ ভিটামিনস অ্যান্ড দেয়ার রিসোর্সেস। অর্থাৎ ভিটামিনের প্রকারভেদ, তাদের উৎস এবং তাদের বিভিন্ন ধরনের ভিটামিনের বিভিন্ন রকমের কাজ, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রথমেই শুরু করব ভিটামিন দিয়ে। ভিটামিন বা খাদ্য প্রাণ, ভিটামিন যাকে বলা হয় খাদ্য প্রাণ, ভিটামিন বলতে আমরা কি বুঝি? ভিটামিন এমন একটি জৈব রাসায়নিক উপাদান যা দেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। ভিটামিন এমন একটি জৈব রাসায়নিক উপাদান যা দেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এর অভাবে দেহের স্বাভাবিক কার্য ব্যাহত হতে পারে বা ব্যাহত হয়ে থাকে। তার মানে কি, ভিটামিন এমন একটি জৈব উপাদান যা আমাদের শরীরের মধ্যে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, এর চাহিদা খুব অল্প, বাট এর অভাবে দেহের মধ্যে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ব্যাহত হতে পারে। ভিটামিন খাইতে খুব অল্প পরিমাণে, অতি সামান্য পরিমাণে থেকে শর্করা, প্রোটিন, চর্বি জাতীয় খাদ্য বিপাকে সাহায্য করে। তাই মানবদেহের বৃদ্ধি ও পুষ্টির জন্য ভিটামিনের ভূমিকা অপরিসীম। তাহলে আমরা কি বলতে পারি? সংক্ষেপে বলতে পারি, ভিটামিন হলো এমন একটি জৈব রাসায়নিক উপাদান যা আমাদের দেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এই ভিটামিনের অভাবের ফলে আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ব্যাহত হয়ে থাকে। তাছাড়াও ভিটামিন খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে বর্তমান থেকে শর্করা, প্রোটিন ও চর্বি জাতীয় খাদ্য বিপাকেও সাহায্য করে থাকে। এর জন্য মানবদেহের বৃদ্ধি ও পুষ্টির জন্য ভিটামিন অতি প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান। এখন আমরা ভিটামিনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। টাইপস অফ ভিটামিনস, ভিটামিনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ভিটামিনের প্রকারভেদ। দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে দুটি ভাগে ভাগ করা যায়। সেই দুটি ভাগ হলো জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহে দ্রবণীয় ভিটামিন। প্রথমে জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহে দ্রবণীয় ভিটামিন। তাহলে দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহে দ্রবণীয় ভিটামিন। এখন জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এই দুটি ভিটামিন হলো জলে দ্রবণীয় ভিটামিন, এবং স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন
এ, ডি, ই এবং কে। এই ভিটামিনগুলি হলো স্নেহে দ্রবণীয় ভিটামিন। এই পয়েন্টসগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এবং স্নেহে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এই যে দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনের শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখন জলের দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। প্রথমে আমরা জলের দ্রবণীয় ভিটামিনগুলোর উৎস এবং তাদের কাজ নিয়ে আলোচনা করব, তারপর স্নেহের দ্রবণীয় ভিটামিনগুলোর উৎস এবং কাজ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জলের দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এখন ভিটামিন বি কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি? জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। বি কমপ্লেক্স বলতে এখানে 12টি ভিটামিন বি কে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। 12টি ভিটামিন বি কে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যেগুলো আমাদের পড়তে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলি হলো ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি সিক্স এবং B12। জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স হলো 12টি বিভিন্ন ধরনের ভিটামিন বি। এই সবগুলোকে একত্রে ভিটামিন B12 অথবা ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়ে থাকে। তো এখানে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হলো ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি5, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য। যে ভিটামিন বি গুলি সরাসরি যুক্ত থাকে সেগুলি হলো বি1, বি2, বি5, বি6 এবং বি12। এখন একটা একটা করে প্রত্যেকটি ভিটামিন সম্বন্ধে, তাদের উৎস এবং তাদের কাজ সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রথম যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন বি1 বা থায়ামিন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তো প্রথমে যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন বি1, যার রাসায়নিক নাম হলো থায়ামিন। ভিটামিন বি1 যার রাসায়নিক নাম হলো থায়ামিন। এই ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের উৎসগুলি কি কি? ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের উৎসগুলি হলো ঢেঁকি চাটা চাল, সিদ্ধ ধানের চাল, গম, অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি, চীনাবাদাম, যব, ইস্ট, চালের গুঁড়ো ইত্যাদি। এই সমস্ত উৎসগুলিতে ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন পাওয়া যায়। আবারও বলে রাখি, ঢেঁকি চাটা চাল, সিদ্ধ ধানের চাল, গম, অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি, চীনাবাদাম, যব, ইস্ট, চালের গুঁড়ো ইত্যাদিতে ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন পাওয়া যায়। এর অভাবজনিত অবস্থা, ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের অভাবজনিত অবস্থা, আমাদের দেহ কি কি অভাবজনিত রোগ দেখা দেয় এর অভাবের ফলে? ভিটামিন বি1 অর্থাৎ দীর্ঘদিন থায়ামিনের অভাবে বেরি রোগ দেখা দেয়। এছাড়া স্নায়ুর দুর্বলতা, অরুচি, মানসিক অবসাদ, ক্লান্তি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে এই ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের অভাবে কি কি রোগ দেখা দিতে পারে? দীর্ঘদিন থায়ামিনের অভাবে বেরি রোগ দেখা দেয়। এছাড়া স্নায়ুর দুর্বলতা, অরুচি এবং মানসিক অবসাদ ও ক্লান্তি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের দৈনিক চাহিদা শিশুদের ক্ষেত্রে 0.5 থেকে 0.7 মিলিগ্রাম, 0.5 থেকে 0.7 মিলিগ্রাম দৈনিক চাহিদা, এটি শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের দৈনিক চাহিদা হলো 0.5 থেকে 0.7 মিলিগ্রাম এবং বড়দের ক্ষেত্রে 1.2 থেকে 1.5 মিলিগ্রাম, 1.2 থেকে 1.5 মিলিগ্রাম
দৈনিক চাহিদা বড়দের ক্ষেত্রে। তারপর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে 1.5 থেকে 1.7 মিলিগ্রাম, 1.5 থেকে 1.7 মিলিগ্রাম। তাহলে ভিটামিন B1 অর্থাৎ থায়ামিন এর প্রধান উৎসগুলো কি কি? এর প্রধান উৎসগুলি হলো ডেকি চাটা চাল, গম, সিদ্ধ ধানের চাল, অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি, চীনাবাদাম, যব, ইস্ট, চালের গুঁড়ো ইত্যাদি। এবং এর অভাবজনিত অবস্থা দীর্ঘদিন থায়ামিনের অভাবের ফলে বেরি রোগ দেখা দেয়। এছাড়াও স্নায়ুর দুর্বলতা, অরুচি, মানসিক অবসাদ, ক্লান্তি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং তার দৈনিক চাহিদা শিশুদের ক্ষেত্রে 0.5 থেকে 0.7 মিলিগ্রাম, বড়দের ক্ষেত্রে 1.2 থেকে 1.5 মিলিগ্রাম এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 1.5 থেকে 1.7 মিলিগ্রাম পার ডে। এই হলো ভিটামিন B1 অর্থাৎ থায়ামিন। নেক্সট যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন B2। নেক্সট যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন B2, যার রাসায়নিক নাম হলো রিবোফ্লাভিন। রাসায়নিক নামগুলো আমাদের মনে রাখতে হবে। ভিটামিন B2 রাসায়নিক নাম হলো রিবোফ্লাভিন। এই ভিটামিন B2 অর্থাৎ রিবোফ্লাভিন এর উৎস কি বা কোথায় পাওয়া যায়? ভিটামিন B2 অর্থাৎ রিবোফ্লাভিন এর উৎস হলো কমলা ও হলুদ বর্ণের শাকসবজি, বিশেষ করে কমলা ও হলুদ বর্ণের শাকসবজি যেমন মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে, কুমড়োর ফুল, ডিমের কুসুম, দুধ, বাদাম, যকৃৎ ইত্যাদিতে ভিটামিন B2 পাওয়া যায়। আমি আবারও বলে রাখি ভিটামিন B2 এর উৎসগুলি কি কি আপনারা একটু মন দিয়ে শুনুন। কমলা ও হলুদ বর্ণের সবজি যেমন মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে, কুমড়োর ফুল, ডিমের কুসুম, দুধ, বাদাম, যকৃৎ ইত্যাদিতে ভিটামিন B2 অর্থাৎ রিবোফ্লাভিন পাওয়া যায়। এর অভাবজনিত অবস্থা ভিটামিন B2 এর অভাবে জিহ্বায়, ঠোঁটের কোণায় অথবা মুখের ভিতরে ঘা দেখা দেয়, ত্বক খসখসে হয়ে পড়ে ইত্যাদি হলো ভিটামিন B2 এর অভাবজনিত অবস্থা। তো আবারও বলে রাখি ভিটামিন B2 এর অভাবে আমাদের কি কি রোগ দেখা দেয়? ভিটামিন B2 এর অভাবে জিহ্বায়, ঠোঁটের কোণায় ও মুখের ভেতরে ঘা দেখা দেয়, ত্বক খসখসে হয়ে যায়। দৈনিক চাহিদা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক চাহিদা ভিটামিন B2 এর দৈনিক চাহিদা হলো 1.7 মিলিগ্রাম, 1.7 মিলিগ্রাম। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ভিটামিন B2 এর দৈনিক চাহিদা হলো 1.7 মিলিগ্রাম। তারপর একজন প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে ভিটামিন B2 এর দৈনিক চাহিদা হলো 1.3 মিলিগ্রাম, 1.3 মিলিগ্রাম এবং শিশুদের দৈনিক চাহিদা হলো 0.8 মিলিগ্রাম। শিশুদের ক্ষেত্রে এর দৈনিক চাহিদা হলো 0.8 মিলিগ্রাম। তাহলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ভিটামিন B2 এর দৈনিক চাহিদা হলো 1.7 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে ভিটামিন B2 এর দৈনিক চাহিদা হলো 1.3 মিলিগ্রাম এবং শিশুদের ক্ষেত্রে ভিটামিন B2 অথবা রিবোফ্লাভিন এর দৈনিক চাহিদা হলো 0.8 মিলিগ্রাম। নেক্সট যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন B5। ভিটামিন B5 অর্থাৎ নিয়াসিন। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। তো ভিটামিন B5 এর উৎসগুলো কি কি, কোথায় পাওয়া যায়? ভিটামিন B5 অর্থাৎ নিয়াসিন। ভিটামিন B5 এর প্রধান উৎস হলো মাংস, কলিজা, গম বা আটা, ডাল, বাদাম, তৈলবীজ, ছোলা ইত্যাদি। ভিটামিন B5 অর্থাৎ নিয়াসিনের প্রধান উৎসগুলি হলো মাংস, কলিজা, গম বা আটা, ডাল, বাদাম, তৈলবীজ, ছোলা ইত্যাদি। ভিটামিন B5 এর অভাবজনিত অবস্থায় অভাবে আমাদের দেহে কি কি সমস্যা দেখা দিতে পারে? ভিটামিন B5 এর অভাবজনিত সমস্যা হলো এর অভাবে পেলেগ্রা রোগ দেখা দেয়। রোগটির নাম মনে রাখবেন, অনেক সময় পরীক্ষাতে এসেও যেতে পারে। পেলেগ্রা রোগ, ভিটামিন B5 এর অভাবের ফলে পেলেগ্রা রোগ দেখা দেয়। এর অভাবে পেলেগ্রা রোগ হয়, ফলে ত্বকের মধ্যে লালচে দাগ পড়ে। এই পেলেগ্রা রোগের ফলে ত্বকের মধ্যে লালচে দাগ পড়ে ও ত্বক খসখসে হয়ে যায়। এর দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
18 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 18 মিলিগ্রাম, মহিলাদের ক্ষেত্রে 13 মিলিগ্রাম, মহিলাদের ক্ষেত্রে 13 মিলিগ্রাম, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে 15 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম, এবং প্রসূতি মায়েদের ক্ষেত্রে 18 মিলিগ্রাম, 18 মিলিগ্রাম ভিটামিন বি5 অর্থাৎ নিয়াসিনের দৈনিক চাহিদা, দৈনিক প্রয়োজন হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 18 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 18 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে 30 মিলিগ্রাম, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 15 মিলিগ্রাম এবং প্রসূতি মায়েদের ক্ষেত্রে 18 মিলিগ্রাম পার ডে। এই হলো ভিটামিন বি5 অর্থাৎ নিয়াসিন। এখানে আমাদের মনে রাখতে হবে ইম্পর্টেন্ট জিনিসটি, সেটি হলো ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন এবং ভিটামিন বি5 এর অভাবে যে রোগ দেখা দেয় সেটি হলো পেলেগ্রা রোগ। তারপর যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন বি6 অর্থাৎ পিরিডিক্সিন। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হলো পিরিডিক্সিন। এই রাসায়নিক নামগুলো আমাদের মনে রাখতে হবে। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হলো পিরিডিক্সিন। ভিটামিন বি6 অর্থাৎ পিরিডিক্সিনের উৎসগুলো কি কি? ভিটামিন বি6 অর্থাৎ পিরিডিক্সিনের উৎসগুলি হলো চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ডিমের কুসুম ইত্যাদি। তো ভিটামিন বি6 এর উৎসগুলি কি কি? চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ডিমের কুসুম ইত্যাদি হলো ভিটামিন বি6 এর প্রধান উৎস। এর অভাবে আমাদের দেহে যে রোগ দেখা দেয় সেগুলি হলো ভিটামিন বি6 এর অভাবে অরুচি, বিশেষ করে ভিটামিন বি6 এর অভাবে অরুচি, বমিভাব ও রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগের দেখা দেয়। ভিটামিন বি6 এর অভাবে আমাদের দেহের মধ্যে অরুচি, বমিভাব ও রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া রোগের দেখা দেয়। এর দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1.4 থেকে 2.0 মিলিগ্রাম, 1.4 থেকে 2.0 মিলিগ্রাম, 2.0 মিলিগ্রাম। ভিটামিন বি6 এর দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1.4 মিলিগ্রাম থেকে 2.0 মিলিগ্রাম। নেক্সট যে ভিটামিন বি নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন বি12, যার রাসায়নিক নাম হলো কোবালামিন। ভিটামিন বি12 যার রাসায়নিক নাম হলো কোবালামিন। এই কোবালামিন অর্থাৎ ভিটামিন বি12 এর প্রধান উৎসগুলি কি কি? প্রধান উৎসগুলি হলো কলিজা, দুধ, মাছ, মাংস, ডিম, পনির ইত্যাদি। ভিটামিন বি12 অর্থাৎ কোবালামিনের প্রধান উৎসগুলি হলো কলিজা, দুধ, মাছ, মাংস, ডিম, পনির ইত্যাদি। এর অভাবে আমাদের দেহে যে রোগের দেখা দেয় সেগুলি হলো বিশেষ করে ভিটামিন বি12 অর্থাৎ কোবালামিনের অভাবে আমাদের দেহে রক্তশূন্যতা হয় ও স্নায়ুতন্ত্রের ক্ষয় সাধিত হয়। রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের ক্ষয় সাধিত হয় এই ভিটামিন বি12 অর্থাৎ কোবালামিনের অভাবে, যার দৈনিক চাহিদা হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 4 থেকে 8 মিলিগ্রাম, 4 থেকে 8 মিলিগ্রাম, 4 থেকে 8 মিলিগ্রাম পার ডে। ভিটামিন বি12 অর্থাৎ কোবালামিনের দৈনিক চাহিদা হলো 4 থেকে 8 মিলিগ্রাম। এই হলো বিভিন্ন ধরনের ভিটামিন বি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম যে ভিটামিন বি1, বি2, বি5, বি6 এবং বি12 এইগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট কয়েকটি, যেগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমি আবারও বলে রাখি, সবগুলো ভিটামিনের একসাথে রাসায়নিক নামগুলো আবারও লিখে দিই। প্রথমেই ভিটামিন বি1, ভিটামিন বি1 যার রাসায়নিক নাম হলো থায়ামিন। ভিটামিন বি1 যার রাসায়নিক নাম হলো থায়ামিন। তারপর ভিটামিন বি2, ভিটামিন বি2 যার রাসায়নিক নাম হলো রিবোফ্লাভিন।
রিবোফ্লাভিন, তারপর ভিটামিন বি5, যার রাসায়নিক নাম হলো নিয়াসিন, তারপর ভিটামিন বি6, যার রাসায়নিক নাম হলো পিরিডিক্সিন, এবং সবশেষে ভিটামিন বি12, যার রাসায়নিক নাম হলো কোবালামিন। এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 12টি ভিটামিনের মধ্যে এই 5টি ভিটামিন আমাদের খুব ভালো করে পড়তে হবে। ভিটামিন বি1, যার রাসায়নিক নাম হলো থায়ামিন, তার উৎস এবং কাজ। ভিটামিন বি2, যার রাসায়নিক নাম হলো রিবোফ্লাভিন, তার উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। ভিটামিন বি5, যার রাসায়নিক নাম হলো নিয়াসিন। ভিটামিন বি6, যার রাসায়নিক নাম হলো পিরিডিক্সিন, এবং ভিটামিন বি12, যার রাসায়নিক নাম হলো কোবালামিন। এই ভিটামিন বি কমপ্লেক্সের 12টি ভিটামিন থেকে এই 5টি ভিটামিন আমাদের খুব ভালো করে পড়তে হবে। তারপর নেক্সট জলে দ্রবণীয় যে ভিটামিন সেটি হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি, যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড এর উৎস কি? ভিটামিন সি এর প্রধান উৎসগুলি হলো ভিটামিন সি টক স্বাদ বিশিষ্ট, যার জন্য টাটকা শাকসবজি ও ফলে ভিটামিন সি থাকে। তো ভিটামিন সি টাটকা শাকসবজি ও ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যেমন আমলকি, লেবু, কমলা লেবু, পেয়ারা, কাঁচামরিচ, লেটুস পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, টমেটো, আনারস, কামরাঙ্গা, বাতাবি লেবু ইত্যাদি ভিটামিন সি এর প্রধান উৎস। এছাড়াও আমরা বলতে পারি যে শুকনো ফল ও টিনজাত খাদ্যে ভিটামিন সি পাওয়া যায় না। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে শুকনো ফল ও টিন জাতীয় খাদ্যের মধ্যে ভিটামিন সি থাকে না। যার কাজ, ভিটামিন সি এর প্রধান কাজ হলো দাঁতের মাড়ি সুস্থ রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে, ক্ষতস্থান পুনর্গঠন করে, সংক্রামক রোগ প্রতিরোধ করে এবং আমিষ ও স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করে। তো ভিটামিন সি এর প্রধান কাজগুলি কি কি? ভিটামিন সি এর প্রধান কাজগুলি হলো দাঁতের মাড়ি সুস্থ রাখে, ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে, ক্ষতস্থান দ্রুত পুনর্গঠন করে, সংক্রামক রোগ প্রতিরোধ করে এবং আমিষ ও স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করে। এর অভাবজনিত অবস্থা, ভিটামিন সি এর অভাবজনিত অবস্থা, দীর্ঘদিন ধরে ভিটামিন সি এর অভাবের ফলে স্কার্বি রোগ দেখা দেয়। দীর্ঘদিন ধরে যদি আমাদের শরীরের মধ্যে ভিটামিন সি এর অভাব থাকে তাহলে আমাদের দেহে স্কার্বি রোগের দেখা দেয়। ত্বকে ঘা হয়, ক্ষত শুকোতে দেরি হয় এবং দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। অস্থির গঠন মজবুত হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও সহজে ঠান্ডা লাগে। এছাড়া চুল পড়ে ও অরুচিও বেড়ে যায়। তো এই হলো ভিটামিন সি এর অভাবজনিত অবস্থা। দীর্ঘদিন ধরে এর অভাবের ফলে স্কার্বি রোগ দেখা দেয়, ত্বকে ঘা হয়, ক্ষত শুকোতে দেরি হয়, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে, অস্থির গঠন মজবুত হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও সহজে ঠান্ডা লাগে। এছাড়া চুল পড়ে ও অরুচি বেড়ে যায়। এই হলো ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ। দৈনিক চাহিদা, দৈনিক শিশুদের জন্য ভিটামিন সি এর দৈনিক চাহিদা হলো 20 মিলিগ্রাম। শিশুদের জন্য ভিটামিন সি এর দৈনিক চাহিদা হলো 20 মিলিগ্রাম শিশুদের জন্য। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো
জলে দ্রবণীয় ভিটামিন, যে দুটি ভিটামিন জলে দ্রবীভূত হয় সেই দুটি ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এখন ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি হলো ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি5, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12 এবং তারপর ভিটামিন সি, এটিও জলের দ্রবণীয় ভিটামিন। এখন নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। স্নেহে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? যেমন ভিটামিন এ, ডি, ই ও কে, এগুলো হলো ভিটামিন। এই ভিটামিনগুলো হলো স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিনগুলি নিয়ে এখন আলোচনা করব। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে প্রথমেই যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন এ। প্রথমেই যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন এ। ভিটামিন এ, ভিটামিন এ যার প্রধান উৎস হলো ভিটামিন এ। একটি এর ভালো প্রাণীজ উৎসগুলি হলো ডিম, দুধ, ছানা, মাখন, ঘি, পনির, কলিজা ও কড মাছের তেল। এই হলো ভিটামিন এ এর প্রধান প্রাণীজ উৎস। এছাড়াও উদ্ভিজ্জ উৎসগুলির মধ্যে আছে গাজর, মিষ্টি কুমড়ো, পাকা আম, গাঢ় সবুজ শাক, পাকা পেঁপে, কাঁঠাল এবং লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা ইত্যাদি ভিটামিন এ এর উদ্ভিজ্জ উৎস। তো ভিটামিন এ এর প্রধান প্রাণীজ উৎসগুলি হলো ডিম, দুধ, ছানা, মাখন, ঘি, পনির, কলিজা, কড মাছের তেল ইত্যাদি। এবং উদ্ভিজ্জ উৎসগুলির মধ্যে হলো গাজর, মিষ্টি কুমড়ো, পাকা আম, সবুজ শাকসবজি, কাঁঠাল, পাকা পেঁপে, লাল শাক, কচু শাক ইত্যাদি ইত্যাদি হলো ভিটামিন এ এর উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস। এর কাজ, ভিটামিন এ আমাদের শরীরে কি কি কাজ করে? দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ এর প্রধান কাজ হলো দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। দাঁত ও অস্থি গঠনে সহায়তা করে। দেহের বিভিন্ন আবরক কলা যেমন ত্বক ও চোখের কর্নিয়া এবং বৃক্ক ইত্যাদি স্বাভাবিক ও সজীব রাখে। দেহের বিভিন্ন আবরক কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া এবং বৃক্ক ইত্যাদি স্বাভাবিক ও সতেজ রাখে, সজীব রাখে। রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এই হলো ভিটামিন এ এর কাজ। এর অভাবজনিত অবস্থা, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। দীর্ঘদিনের অভাবে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। ভিটামিন এ এর অভাবে আমাদের দেহে যে রোগের দেখা দেয় সেটি হলো রাতকানা রোগ, এবং দীর্ঘদিন ধরে ভিটামিন এ এর অভাব যদি শরীরের মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এই হলো ভিটামিন এ। নেক্সট যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি এর প্রধান উৎস হলো সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল নামক স্নেহ পদার্থ থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। ভিটামিন ডি এর প্রধান উৎস হলো সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল নামক স্নেহ পদার্থ থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। একমাত্র প্রাণীজ উৎস থেকেই এই ভিটামিন পাওয়া যায়। সামুদ্রিক মাছের তেল, যকৃৎ, প্রাণীজ তেল, চর্বি, ডিম, মাখন, ঘি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে ভিটামিন ডি প্রধানত প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এর অভাবজনিত অবস্থা, ভিটামিন ডি এর অভাবে দাঁত উঠতে দেরি হয়, অস্থি বা হাড় গঠন সুদৃঢ় হয় না, শিশুদের রিকেট রোগ হয় এবং শিশু বিকলাঙ্গ হয়ে যেতে পারে। ভিটামিন ডি এর অভাবে দাঁত উঠতে দেরি হয়, অস্থি ও হাড় গঠন সুদৃঢ় হয় না, শিশুদের রিকেট রোগ হয় এবং শিশু বিকলাঙ্গ হয়ে যেতে পারে। ভিটামিন ডি এর দৈনিক চাহিদা, ভিটামিন ডি এর দৈনিক চাহিদা শিশুদের ক্ষেত্রে 400 ইন্টারন্যাশনাল ইউনিট, 400 আইইউ তার মানে হলো ইন্টারন্যাশনাল ইউনিট, 400 ইন্টারন্যাশনাল ইউনিট শিশুদের ক্ষেত্রে, 400 ইন্টারন্যাশনাল ইউনিট শিশুদের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 200 ইন্টারন্যাশনাল ইউনিট, 200 ইন্টারন্যাশনাল ইউনিট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 200 ইন্টারন্যাশনাল ইউনিট এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রেও 400 ইন্টারন্যাশনাল ইউনিট। গর্ভবতী ও প্রসূতি মহিলাদের ক্ষেত্রে 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর দৈনিক চাহিদা। এই হলো ভিটামিন ডি। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে নেক্সট যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন ই। সেটি হলো ভিটামিন ই। ভিটামিন ই এর প্রধান উৎসগুলি প্রথমে বলে রাখি। ভিটামিন ই এর প্রধান উৎসগুলি হলো বাদাম, অঙ্কুরিত ছোলা, বীজ জাতীয় খাদ্য, পাম তেল, সূর্যমুখী তেল, লেটুস পাতা ইত্যাদি। ভিটামিন ই এর প্রধান উৎসগুলি হলো বাদাম, অঙ্কুরিত ছোলা, বীজ জাতীয় খাদ্য, পাম তেল, সূর্যমুখী তেল, লেটুস পাতা ইত্যাদি। এর কাজ, ভিটামিন ই এর কাজ, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট বা ধমনীতে চর্বি জমা রোধ করে। এটি একটি ভিটামিন ই, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ধমনীতে চর্বি জমা রোধ করে বা চর্বি জমতে বাধা দান করে। ত্বক সুস্থ রাখে, সন্তান জন্মদান ক্ষমতা দেয়। এই হলো ভিটামিন ই এর প্রধান কাজ। অভাবজনিত অবস্থায় এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটতে পারে। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটতে পারে। দৈনিক চাহিদা, প্রাপ্তবয়স্কদের দৈনিক চাহিদা হলো 5 to 10 মিলিগ্রাম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক চাহিদা হলো ভিটামিন ই এর দৈনিক চাহিদা হলো 5 to 10 মিলিগ্রাম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক চাহিদা হলো 5 to 10 মিলিগ্রাম। শিশুদের ক্ষেত্রে এর দৈনিক চাহিদা হলো 10 থেকে 30 মিলিগ্রাম। শিশুদের ক্ষেত্রে এর দৈনিক চাহিদা হলো 10 থেকে 30 মিলিগ্রাম। এই হলো ভিটামিন ই। নেক্সট যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন কে। নেক্সট যে ভিটামিনটি স্নেহে দ্রবণীয় ভিটামিন সেটি হলো ভিটামিন কে। ভিটামিন কে এর প্রধান উৎস হলো সবুজ শাকসবজি, বাঁধাকপি, লেটুস পাতা, ডিমের কুসুম, কলিজা, মাছ, মাংস ইত্যাদি। ভিটামিন কে এর প্রধান উৎসগুলি হলো সবুজ শাকসবজি, বাঁধাকপি, লেটুস পাতা, ডিমের কুসুম, কলিজা, মাছ, মাংস ইত্যাদি হলো ভিটামিন কে এর প্রধান উৎস। এর কাজ, ভিটামিন কে এর প্রধান কাজ হলো রক্তপাত নিরাময়ে সাহায্য করে। ভিটামিন কে এর প্রধান কাজ হলো রক্তপাত নিরাময়ে সাহায্য করে। এর দৈনিক অভাবজনিত অবস্থা, ভিটামিন কে এর অভাবজনিত অবস্থা কি? এর ভিটামিন কে অভাবের ফলে গর্ভবতী মহিলাদের রক্তপাত খুব বেশি হয়ে থাকে। এই হলো ভিটামিন কে এর অভাবজনিত অবস্থা। দৈনিক চাহিদা, শিশুদের ক্ষেত্রে ভিটামিন কে এর দৈনিক চাহিদা হলো 20 মাইক্রোগ্রাম। শিশুদের ক্ষেত্রে ভিটামিন কে এর দৈনিক চাহিদা হলো 20 মাইক্রোগ্রাম। শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে ভিটামিন কে এর দৈনিক চাহিদা হলো 20 মাইক্রোগ্রাম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর দৈনিক চাহিদা হলো 40 মাইক্রোগ্রাম। 40 মাইক্রোগ্রাম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর দৈনিক চাহিদা হলো 1 থেকে 2 মাইক্রোগ্রাম। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর দৈনিক চাহিদা হলো 1 থেকে 2 মাইক্রোগ্রাম। এই হলো বিভিন্ন ধরনের ভিটামিন, তাদের উৎস, তাদের রাসায়নিক নাম এবং কাজ। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। So thank you for watching this video.